ও কিন্তু রাস্তাটা ধরে নিয়েছে যে আমি এখন থেকে করলে কিন্তু আমি 10 বছর পর এই জায়গাটা টপে থাকতে পারবো। 2036-এ যে নির্বাচনটা হবে, আজ থেকে দুটো নির্বাচন পরে, সেই 36-এ কিন্তু মুসলিমদের এই দলটা সংখ্যাগরিষ্ঠ পেতেও পারে এবং রাজ্যে প্রথম মুসলিম মুখ্যমন্ত্রীও দেখতে পারি। আশ্চর্যের কিছু নয়, মমতার হাত ধরে তো প্রথম মুসলিম মেয়র দেখেও নিয়েছি ফিরহাদ হাকিমকে আমরা, মিনি পাকিস্তান যিনি বলেছিলেন। ফলে হুমায়ুনের টার্গেটকে যারা খুব লঘুভাবে ভাবছে এখন, হুমায়ুনের টার্গেট কিন্তু অনেক বড়। হুমায়ুনকে দেখে মনে হচ্ছে বেটা পাগল লোক, কি করছে না করছে। ওর টার্গেট কিন্তু অনেক বেশি। ওর টার্গেট কিন্তু 2026-এর ভোট নয়, ওর টার্গেট 2031 বা 2036, যেখানে মুসলিম ভোট প্রায় 44-এর কাছাকাছি, 42-43-এর কাছাকাছি পৌঁছে যাবে। হুমায়ুনের টার্গেট কিন্তু সেটা না। আমার যতটুকু বলার এরকম কোনো ব্যাপার না, আমি সোজা সাপটা বলি, কে খুশি হলো কে দুঃখ পেলো আমার তাদের কিচ্ছু যায় আসে না, আমি কাউকে তোয়াক্কা করি না। আমাদের চ্যানেলে তুমিও কিন্তু পাশে ছিল, সেই ইউটিউবারের পাশে ছিল যখন হাইকোর্টের সামনে সময় আমি আমাদের চ্যানেলেও অনেকে জানতে চেয়েছেন আপনি কেন এই নিয়ে বলছেন না। আমাদের দর্শক, আমার অনেক দর্শক আছে, তার নিউজ বাংলাতে অনেক দর্শক আছে যারা সবকিছু দেখার পরও আমার মুখ থেকে শুনতে চায় যে আমি কি বলছি। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে আমি একটা ব্যক্তিগত কাজে টালিগঞ্জে এসেছিলাম, কিন্তু টালিগঞ্জে এসে আমার সঙ্গে দেখা হয়ে গেছে মানবদাকে আপনারা সকলেই চেনেন, বাংলা ইউটিউব জগতের বর্তমানে একজন নক্ষত্র। তো মানবদার সঙ্গে দেখা হওয়ার পরে আমি আর আড্ডা দেওয়ার লোকটা সামলাতে পারলাম না, আজকে মানবদার সঙ্গে আড্ডা দেবো। আমার সঙ্গে রয়েছে মানবদা, জাগরণ বাংলাতে তোমাকে স্বাগত। তোমার সাথে আজকে ইন্টারভিউ বা সাক্ষাৎকার বলবো না, আমি আড্ডা বলবো। অনেক কিছু ব্যাপার আছে, তোমার সঙ্গে আলোচনা করব, গল্প করব সেই বিষয়টা নিয়েই। কিছু কথা হয়তো তোমার যদি মনে হয় যে তুমি বলবে না, সেই বিষয়টা তুমি এড়িয়ে যেতে পারো, কিন্তু আমার যেগুলো আমি কিছু এড়িয়ে যাই না। আচ্ছা, আমার যেগুলো প্রশ্ন আছে, আমার মনে যেগুলো প্রশ্ন আছে, আমি তোমাকে কিন্তু একদম সরাসরি একদম প্রথমে যে বিষয়টা নিয়ে আমি তোমার কাছে প্রশ্নটা করতে চাই, 2026-এর বিধানসভা নির্বাচন আর বেশি দেরি নেই। তোমার কি মনে হচ্ছে? তোমার সঙ্গে তো অনেক অডিয়েন্স রয়েছে যারা তোমাকে প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে মেসেজ করে, ফিডব্যাক দেয়। তোমার এই সমস্ত কিছু দেখে কি মনে হচ্ছে, পরিবর্তন কি হবে এইবার? দেখো, সরকারের বিরুদ্ধে একটা ভোট তো আছেই, অ্যান্টি ইনকামসি তো আছেই। এবার কথা হচ্ছে যে লোকে পরিবর্তন চায়, এবং 21-এ কেন পরিবর্তন হলো না, বা 24-এ কেন বিজেপির এত খারাপ ফল হলো, এই নিয়েও লোকের মনে অনেক প্রশ্ন আছে, এ কি করে হলো। এবং সেটা যে কি করে হয়েছিল সেটা নিশ্চয়ই আমরা কিছুটা বুঝতে পেরেছি। এই ভুয়ো ভোটারগুলো 58,20,00,000 মানুষ এমনি ভোটার বাদ চলে গেল, মানে পার অ্যাসেম্বলি তোমার 20,000 করে ভোটার বাদ গেছে, যেখানে তুমিও জানো যে 63টা আসনে বিজেপি হেরেছিল মাত্র 1 থেকে 5,000-এর ব্যবধানে। একদম। ফলে কিছুটা রেজাল্ট তো মোটামুটি বোঝাই যাচ্ছে। আর এবারে খুব সত্যি কথা বলতে কি, ভোট পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন চাইছে। এই চোর দুর্নীতিবাজ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়া সরকারটাকে মানুষ চাইছে না। এখন দেখো, পরিবর্তনটা সবাই চাইছে এটা ঠিকই, কিন্তু আলটিমেটলি পরিবর্তনটা আনতে পারবে বিরোধী রাজনৈতিক দল। যেমন 2011-তে আমরা পরিবর্তন চেয়েছিলাম, তৃণমূলের হাত ধরে পরিবর্তনটা এসেছিল, তখন কোনো মুখ ছিল না, মমতাই মুখ ছিল, মমতাকে লোকে ভোট দিয়েছিল। তারপর আলটিমেটলি এই 14 বছরে মানুষ বুঝে গেছে যে মমতা আলটিমেটলি পরিবর্তন কিছুই হয়নি, আরো একটা উন্নততর বামফ্রন্ট হয়েছে, এর বাইরে কিছু হয়নি। তাহলে মানুষ এবার পরিবর্তন চায়, কিন্তু শেষ ক্ষমতাটা কিন্তু বিজেপি নেতাদের হাতেই আছে। তুমি বললে বামপন্থাদের একটু উন্নত লেভেল, মানে আপগ্রেড হয়ে গেছে, আরো এক্সট্রিম পর্যায়ে চলে গেছে। বামপন্থীদের যে হারমাত বাহিনীদের অত্যাচার, সেই ইতিহাস তো তুমিও মানুষ জানো। তুমি জানো 11-র ভোটের আগে বুদ্ধদেব সরকার ভোটে গিয়েছিল উন্নততর বামফ্রন্ট, বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট। আমরা পরিবর্তন চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম মমতা তৃণমূল পরিবর্তন আনবে। আলটিমেটলি দেখা গেল বুদ্ধদেব ভট্টাচার্য যেটা চেয়েছিলেন উন্নততর বামফ্রন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় একদম উন্নততর বামফ্রন্ট। রাত বসুও তো বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বামপন্থী। এবং উন্নততর বামফ্রন্ট কি প্রমাণ আছে বলতো? যেমন সিপিএম এর আমলেও শিক্ষকের চাকরি চুরি হতো, কিন্তু রেখে রেখে হতো। এবং সিপিএম আমলে হয়তো 75% চাকরি পেয়ে যেত, 25% নিজেদের হাতে থাকতো। এবং যে চাকরিটা সিপিএম রেখে দিত সেটা তো কিন্তু যোগ্য লোকেরা পেত, হয়তো পরীক্ষা না দিয়ে পেত, কিন্তু তাদের মধ্যে ওই কোয়ালিটির মানে মাস্টারমশাই হওয়ার মতো যোগ্যতা থাকতো। এরকম তৃণমূলের মতো ক্লাস 8 পাস 10 পাস লোক হাই স্কুলে মাস্টার করছে এরকম নয়, বা টাকা দিয়ে ঢুকে যাচ্ছে এরকম নয়। সিপিএম আমলে তাদেরকে টাকা দেওয়া হতো, তাদেরকে চাকরি দেওয়া হতো যারা সিপিএম এর ঝান্ডাটা ধরেছে, কিন্তু কোয়ালিটি লোক। তাহলে উন্নততর বামফ্রন্ট কেন বলবো না আমি তৃণমূলকে? তখনও চুরি হতো, এখনো চুরি হতো, তখন 25% চুরি হতো, এখন 100% চুরি হয়ে যাচ্ছে। আচ্ছা, হুমায়ুন কবিরের ব্যাপারটা নিয়ে আমি তোমার কাছে কিছু প্রশ্ন করতে চাই। যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে হঠাৎ করে একটা রাজনৈতিক দল তৈরি হয়ে গেল হুমায়ুন কবির, বাবরি মসজিদকে সামনে রেখে অনেক টাকা পয়সাও তুলেছে, কোটি কোটি টাকা উঠেছে বিভিন্ন জায়গা থেকে। তো এই দলের নামটাও বেশ অনেকটাই তুমি শুনেছো হয়তো, কেউ বলছে জামাতি উন্নয়ন পার্টি। তো তোমার কি মনে হয় 26-এর বিধানসভা নির্বাচনে কি কোনো ইম্প্যাক্ট রাখতে পারে এই হুমায়ুন কবিরের রাজনৈতিক দল? 26-এ ইম্প্যাক্ট রাখতে পারে কিনা সেটা আমি পরে আসছি। প্রথমে যে ঘটনাটা বলি, যেটা আজ অব্দি
কোনো সংবাদ মাধ্যম বা মিডিয়া যেটা বলতে চাইছে না, জানে সবাই, কিন্তু পরিষ্কার করে কেউ বলে না। হুমায়ুনের এই দল কিন্তু হঠাৎ করে উদয় হওয়া কোনো দল নয়। আচ্ছা 2011 জনগণনা অনুযায়ী এই রাজ্যে মুসলিম ভোট হচ্ছে 34%। আচ্ছা করোনার জন্য জনগণনা হয়নি, তুমি ভালো করেই জানো। 10 বছরে মুসলিমদের জনসংখ্যা প্রচুর পরিমাণে বাড়ে, বিশেষ করে আমাদের রাজ্যে তো অনেক বাড়ে। ফলে 2011-তে যেটা 34% রয়েছে, আমরা এখনো যেটা বলি 34% ভোটের জন্য মমতা এই তোষণরাজ চালিয়ে যাচ্ছে, এটা কিন্তু 2026-এর প্রায় শুরু, 25-এর শেষে আমরা রয়েছি। 11-তে যেটা 34% ছিল, সেটা 2026-এ কত পার্সেন্ট হয়েছে সেটা তোমাকে ভাবতে হবে। আমার মতে সেটা কিছু না হলেও, যেটা হুমায়ুন কবিরও ভালো করে জানে, 38% ক্রস করে গেছে। আর খুব বেশি হলে 10টা বছর যেখানে হুমায়ুন কবিররা রাজত্ব করবে 42-43% বা তার বেশি ভোট দিয়ে। হুমায়ুনের এই দলটা কিন্তু হঠাৎ উদয় হয়ে দল নয়। হুমায়ুন সেই রাস্তাটা করে দিল, নিজেকে আগে প্রতিকৃত বানালো যে আমি এখন হয়তো 38, 39, 40-এর কাছাকাছি ভোট নিয়ে আমি বসে রয়েছি, হয়তো 2026 আমি কিছু করতে পারবো না, বা 2031-এও কিছু করতে পারবো না, কিন্তু 2036, আজ থেকে ঠিক 10টা বছর, 26-এর নির্বাচনটা বাদ দিলে দুটো নির্বাচন, 31, 36, 36-এর ভোটে কি হবে? এই হুমায়ুন কবিরের দল বা তার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে এসে আসা দলটাই যে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় বসবে না, সেটা কি কোনো গ্যারান্টি আছে? অঙ্কের হিসাব তো তাই বলছে। নওশাদ সিদ্দিকীও তো বলছে আমরা সমর্থন করবো হুমায়ুন। সব এক হয়ে যাবে, এই মিম, নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, হুমায়ুন কবির, এরা সবাই এক হয়ে যাবে যখন এরা বেশি সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। এখন 38-40-এর কাছাকাছি দাঁড়িয়ে গেছে, অন্তত আমার যেটা মত। এরা 43, 44, 45 পেলেই তখন এদের সঙ্গে বাকি হিন্দু দলগুলো লড়াই হবে। তখন তৃণমূল, বিজেপি বলে আদৌ কিছু থাকবে বলে অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। ফলে হুমায়ুন কবির এখন যেটা করছে, ও কিন্তু রাস্তাটা ধরে নিয়েছে যে আমি এখন থেকে করলে কিন্তু আমি 10 বছর পর এই জায়গাটা টপে থাকতে পারবো। 2036-এ যে নির্বাচনটা হবে, আজ থেকে দুটো নির্বাচন পরে, সেই 36-এ কিন্তু মুসলিমদের এই দলটা সংখ্যাগরিষ্ঠ পেতেও পারে এবং রাজ্যে প্রথম মুসলিম মুখ্যমন্ত্রীও দেখতে পারি। আশ্চর্যের কিছু নয়, মমতার হাত ধরে তো প্রথম মুসলিম মেয়র দেখেও নিয়েছি, ফিরহাদ হাকিমকে আমরা, মিনি পাকিস্তান যিনি বলেছিলেন। ফলে হুমায়ুনের টার্গেটকে যারা খুব লঘুভাবে ভাবছে, এখন হুমায়ুনের টার্গেট কিন্তু অনেক বড়। হুমায়ুনকে দেখে মনে হচ্ছে বেটা পাগল লোক, কি করছে না করছে, ওর টার্গেট কিন্তু অনেক বেশি। ওর টার্গেট কিন্তু 2026-এর ভোট নয়, ওর টার্গেট 2031 বা 2036, যেখানে মুসলিম ভোট প্রায় 44-এর কাছাকাছি, 42-43-এর কাছাকাছি পৌঁছে যাবে। হুমায়ুনের টার্গেট কিন্তু সেটা। এবার আছে তোমার প্রশ্নে, 26-এর ভোটে যদি দাঁড়াতে পারে, মনে হচ্ছে এখন দূর থেকে বিজেপি কিছুটা সুবিধা পেতে পারে, যেমন আসাদুদ্দিন ওয়াইসির মিম, বিহারে বেশ কিছু। কিন্তু এই জায়গায় একটা ছোট্ট কথা আমি বলে রাখি, একটা ইন্টারভিউতে হুমায়ুন কবির নিজে বলেছিল যে আমি যে কটা আসন জিতবো, জিতে জামাই আদরে তৃণমূলে ঢুকবো। হ্যাঁ, মানে ওরা ধরেই নিয়েছে যে আমি কিছু আসন নিয়ে ঢুকলে আমি তৃণমূলের সঙ্গেই জোট করবো। হ্যাঁ, ফলে হুমায়ুন কবির যে তৃণমূলের বি টিম হয়ে খেলছে না, এটারও কোনো গ্যারেন্টি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এবার মোটামুটি বুঝে গেছে যে হিন্দুরা এক কাট্টা হচ্ছে, একদম, অন্তত পুরোটা না হলেও এবার হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দেবে। ফলে এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই মতুয়া বা SC ST যাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করেছে, OBC, তাদের ভোটটা কাটার চেষ্টা করছে। এবং এই যে মুসলিম ভোট এবার মমতার অতটা থাকবে না। শিক্ষিত যুবক সম্প্রদায় তারা এবার বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের সবচেয়ে বেশি ক্ষতি করে দিয়েছে, মুসলিমদের দুষ্কৃতি বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস, আর কিচ্ছু বানায়নি। ফলে শিক্ষিতদের কিছু পার্সেন্ট ভোট মমতার চলে যাবে। এবং তুমি ভালো করেই জানো, এখানে এই এখনো 34%ই ধরছি, যদিও সেটা এখন 38-এর কাছাকাছি পৌঁছে গেছে। এই ভোটটা থেকে 3-4% ভোট বেরিয়ে গেলে মমতার প্রচন্ড অসুবিধা হবে। এখন হুমায়ুন কবির যদি কয়েকটা সিট জিতেও যায়, পরবর্তীকালে যে ভোটের পর মমতার সঙ্গে হাত মেলাবে না, তার কোনো গ্যারান্টি নেই। মমতার সঙ্গে হাত মেলাবে, বিজেপির সঙ্গে তো মেলানোর কোনো প্রশ্নই নেই, সম্ভাবনা। এবার 26-এর এই ভোট কাটার ফলে যদি হুমায়ুন প্রার্থী দেয়, তৃণমূল সেখানে প্রার্থী থাকে, বিজেপির প্রার্থী থাকে, CPM এর প্রার্থী থাকবে, এই ভোট কাটাকাটির অঙ্কে বিজেপি কতটা সুবিধা করতে পারবে সেটাই এখন দেখার। যদি মুসলিম ভোট হুমায়ুন কিছুটা কাটতে পারে, বিজেপি তো বলছে হয় এইবার মানে 26-এর বিধানসভা নির্বাচনটা দিল্লির নেতারাও ভাবছে খুব গুরুত্বপূর্ণ বাংলায় পরিবর্তনের জন্য, হয় এইবার নয় নেভার। মানে এবার যদি পরিবর্তন না হয়, তুমি বললে 38%-এর উপরে পৌঁছে গেছে, তাহলে আর 5 বছরে সেটা 45%-এর উপরে পৌঁছে যেতে পারে। তখন তো মানে পরিবর্তন একেবারেই সম্ভব না। তো বিজেপি এটা বুঝেছে। তো তোমার কি মনে হয়, বিজেপি দিল্লি থেকে যেভাবে 21-এ আমরা অনেক কিছু দেখেছি, প্রার্থী চয়নের থেকে সেলিব্রিটি তারকা প্রার্থীদেরকে, কালকে একজন আবার পাল্টি মেরে তৃণমূলে চলে গেছে, তো এইবার কি এই বিষয়টা নিয়ে বিজেপি সতর্ক হবে? না, যদি তুমি আমার ব্যক্তিগত মত চাও, 21-এ বিজেপি 2026-এর ভোটকে কেন্দ্র করে অনেক বেশি সিরিয়াস। 21-এ যেগুলো হয়েছিল সেগুলো 2026-এ পুনরাবৃত্তি অতটা হবে বলে মনে হয় না আমার। প্রার্থী নির্বাচন নিয়েও বিজেপি এবার, আমি বিজেপির যে দুজন দায়িত্বে আছেন, গোবিন্দ যাদব এবং বিপ্লব দেবের সঙ্গে আমার কথা হয়েছে, প্রার্থী নির্বাচন নিয়েও বিজেপি কিন্তু যথেষ্ট সিরিয়াস। যার যেখানে জেতার চান্স আছে তাকেই সেখানে দেয়া হবে।
এবং রাজনীতির বাইরে থেকে যাদেরকে আনা হবে তাদেরকেও দেখা হবে যে তাদের কতটা অবদান রয়েছে সমাজের প্রতি বা রাজনীতির প্রতি, বা তারা আদৌ তার নিজের এলাকায় ভূমিপুত্র হিসেবে তার নিজের এলাকায় জিততে পারবেন কিনা এটাও অবশ্যই দেখা হবে। ফলে প্রার্থী তালিকা নিয়ে দেখো, মানুষের ক্ষোভ বিক্ষোভ তুমি আটকাতে পারবে না। একটা জায়গায় একজন প্রার্থী হলে 5টা লোক তার বিরুদ্ধে বলবি, কোনো রকমই 100% কাউকে সন্তুষ্ট করা যাবে না। কিন্তু 2021-এর মতন এবার কিন্তু ওরকম যে আসছে টালিগঞ্জ ইউনিভার্সিটি থেকে এলো, আমি তাকে একদম এসে রাতারাতি টিকিট পেয়ে এরকম গেল। এবার অতটা হবে বলে আমার মনে হয় না। এবার আচ্ছা। বিজেপি যথেষ্ট সিরিয়াস। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিজেপি নেতা কর্মীদের মধ্যে অনেকে ক্ষোভ আছে যে কেন্দ্রীয় সরকার দেখছে না, এই মোদী দেখছে না, অমিত শাহ দেখছে না। এবার কিন্তু কেন্দ্রীয় সরকার যথেষ্ট উদ্যোগ নিয়েছে প্রথম থেকেই। প্রতিটা ক্ষেত্রে ভোট রিলেটেড প্রতিটা ক্ষেত্রে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সরকারের যথেষ্ট উদ্যোগ রয়েছে। এবং কেন্দ্রীয় সরকার মানে সরকার বলা ভুল, বিজেপিও জানে যদি এই রাজ্য জিততে না পারি তাহলে কিন্তু বৃত্ত কমপ্লিট হবে না। শুভেন্দু অধিকারীও দুদিন একদম, আগে কারণ দেখো তুমি শ্যামাপ্রসাদ মুখার্জির জনসংঘকে কেন্দ্র করে বিজেপির উত্থান। একদম। এখন সেই শ্যামাপ্রসাদ মুখার্জি রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় না আসে, বৃত্ত কমপ্লিট হবে কি করে? বিজেপি গোটা ভারতবর্ষ যদি জেতে, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় না এলে গোটা বৃত্ত কমপ্লিট হবে না। এবং আরেকটা ঘটনা এখানে আছে, আমরা অনেকে বিজেপির কর্মী সমর্থকদের অনেক অভিযোগ থাকে এই আরএসএস কিছু দেখছে না, আরএসএস দিল্লিতে এত ভালো কাজ করলো, বিজেপিকে ক্ষমতায় আনলো, সব জায়গায় কাজ করছে, পশ্চিম হরিয়ানাতে, মহারাষ্ট্র, হরিয়ানা, মহারাষ্ট্র, বিহার। এবার কিন্তু মোহন ভাগবত অনেকবার কলকাতায় এলেন। হ্যাঁ। এবং লাস্ট বার যেটা এই সায়েন্স সিটি যেটা হলো, আমিও আমন্ত্রিত অতিথি ছিলাম। আচ্ছা। পরিষ্কার বলে দিয়েছেন এই রাজ্যে হিন্দুদের বিরুদ্ধে যা ঘটছে, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে যা ঘটছে, সেসব দেখার পর এই রাজ্যে হিন্দুদের একটা জাগরণ হয়েছে। আমাদের প্রশ্ন ছিল যে আপনার কি মত এই নিয়ে। পরিষ্কার উনি বলে দিয়েছেন এই নিয়ে আপনাদের যা মত আমারও সেটাই মত। ফলে পরিবর্তনের লক্ষ্যে আরএসএস নামবে। এবং তুমি জানো এই ডিসেম্বর জানুয়ারিতে আরএসএস এর একটা বিশাল প্রোগ্রাম হচ্ছে। তারা গোটা ভারতবর্ষ জুড়ে এই যে সংযোগ যাত্রা, গোটা ভারতবর্ষ জুড়ে সমস্ত মানুষের বাড়ি বাড়ি যাবে। সেটা অবশ্য এই আমাদের দেশে আমাদের রাজ্যে নির্বাচনকে দেখে হয়নি, এটা অটোমেটিক্যালি আমাদের এখানে নির্বাচনের আগে ডিসেম্বর জানুয়ারির সময়টা অভূতপূর্ব একটা সংযোগ হিসেবে পড়ে গেছে। ফলে এটা বিজেপির নেতা কর্মীদের কাজে লাগানো উচিত যে আরএসএস এর কর্মীরা যদি ঘরে ঘরে যায় সে সময়টাকে আমি কাজে লাগাই, সংযোগটাকে আরো যেখানে যেখানে তৃণমূলের অত্যাচারে যেতে পারে না সেটাকে কাজে লাগলে আরো বেশি ভালো হবে। ফলে এবারে কিন্তু বিজেপি তরফ থেকে অনেকটা সিরিয়াস, এরকম আমি বলতেই পারি। আচ্ছা, আর একটা প্রশ্ন আমি করতে চাই, যদিও প্রশ্নটা একটু বিতর্কিত, বিতর্ক থেমে গেছিল কিন্তু নতুন করে আবার বিতর্ক জীবন থাকলে বিতর্ক থাকবে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ব্রিগেডে যে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান, তুমিও সেখানে ছিলে, আমিও ছিলাম সেখানে। কিন্তু এই অনুষ্ঠানের একটা প্যাটিস বিক্রেতা, আমি ভাবছিলাম তুমি কখন প্রশ্নটা করবে। আচ্ছা, তো এই প্যাটিস বিক্রেতা সবজি বলে ভেজ বলে প্যাটিস, চিকেন প্যাটিস বিক্রি করছিল, খাওয়াচ্ছিল যারা এই অনুষ্ঠানে এসেছিল তাদেরকে। সেটা নিয়ে একটা ঝামেলা হয়েছে, গন্ডগোল হয়েছে, তার কান ধরে উঠবস করানো হয়েছে, দুটো চট্টাপ্পর মেরে বের করে দেওয়া হয়েছে। বিষয়টা এখানে চেপে গেছিল, তারপরে অ্যারেস্ট হয়েছিল, সে জামিনে মুক্তিও পেয়ে গেছে একদিনের মধ্যে। কিন্তু হঠাৎ করে আমাকে ব্যক্তিগতভাবে একজন ইউটিউবার, আমি নাম বলছি না, দর্শকরা সবাই খুব ভালো করে জানে, সে আমাকে এই বিষয়টা নিয়ে সে সমর্থন করেছিল, প্যাটিস এলাকে সমর্থন করেছিল। তো আমি আমার মতো করে বলেছিলাম যে সেটা ঠিক হয়নি। তো সেই নিয়ে আমাকে গরুর মাংস খাইয়ে দেবো, শুয়োরের মাংস খাইয়ে দেবো বলে একটা কমেন্ট করেছিল। তোমার হয়তো বিষয়টা চোখে পড়েছে, এই পুরো কন্ট্রোভার্সিটা। তো সেখান থেকে আমি দেখছি আমাকেই টার্গেট করা হচ্ছে সমস্ত তথ্য প্রমাণ দিয়ে। আমি বলার পরেও, আমি তো বলেছিলাম আদালতে যেতে আমার বিরুদ্ধে, আমি যদি ফেক অ্যাকাউন্ট খুলে কারোর নামে এই ধরনের অপপ্রচার করি মিথ্যে, তাহলে তো আমার বিরুদ্ধে আদালতে যাওয়া উচিত, আইনের দ্বারস্থ হওয়া উচিত। সে যায়নি, কিন্তু বিভিন্ন ধরনের ব্যক্তিদেরকে ধরে তার চ্যানেলে এনে সাফাই দেওয়ার চেষ্টা করছে। এবং রিসেন্টলি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তমলুকের সাংসদ, মাননীয় প্রাক্তন বিচারপতি, তিনি এই বিষয়টার মধ্যে ঢুকেছেন। তিনি ওর চ্যানেলে এসে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে তিনি ওই প্যাটিস বিক্রেতাকে সমর্থন করেছেন। শুধু তাই নয়, ওই শ্রমিক গোলদার যারা ওই প্রতিবাদটা করেছিল, জেলে গেছিল, তাদেরকে কুলাঙ্গার, মশামাছি ইত্যাদি ইত্যাদি বলেছিল। ঠিক আছে, তারপরেও আমি এই বিষয়টা নিয়ে কোনো কথা বলিনি। কিন্তু গতকালকেও আমি দেখলাম এবিপি আনন্দে এই একই বিষয় নিয়ে তিনি আবার কথা বললেন, একই ভাষায় কথা বললেন। কেন? আর কোনো কি ইস্যু নেই? কেন তিনি বারবার এটা করে? তোমার কি মনে হয়? তোমার যতটুকু বলার তুমি ততটুকুই বলো। না, আমার যতটুকু বলার এরকম কোনো ব্যাপার না। আমি সোজা সাপটা বলি, কে খুশি হলো কে দুঃখ পেলো আমার তাদের কিচ্ছু যায় আসে না, আমি কাউকে তোয়াক্কা করি না। আমাদের চ্যানেলে তুমিও কিন্তু পাশে ছিলে, সেই ইউটিউবারের পাশে ছিলে যখন হাইকোর্টের সামনে সময় আমি আমাদের চ্যানেলেও অনেকে জানতে চেয়েছেন আপনি কেন এই নিয়ে বলছেন না। আমাদের দর্শক, আমার অনেক দর্শক আছে, তার নিউজ বাংলাতে অনেক দর্শক আছে যারা সবকিছু দেখার পরও আমার মুখ থেকে শুনতে চায় যে আমি কি বলছি। তাদেরও অনেকে দাবি ছিল। আমি বললাম দেখুন, আমি তো এখন সত্যি কথা বলতে কি, সামনে ভোট, আমি খুব ইস্যু ভিত্তিক খবর করি। আমি এরকম খবর এখন আর খুব একটা করছি না, একেবারে পরিষ্কার ইস্যু ভিত্তিক খবর করি। তুমি এই প্রসঙ্গটা তুললে ভালোই হলো। দেখো, আমি তো ওখানে ছিলাম বরাবর, হয়তো এই ঘটনার সময় ছিলাম না সেটা আলাদা কথা, কিন্তু আমার যেটা মত সেটা তোমার পছন্দ হবে কি?
না তো আমার পছন্দ হোক না, তোমার মত, তোমার স্বাধীনতা। দেখো আমি ওই ভিডিও দেখেছি হুম এবং এটা পুরো প্রমাণিত যে ওই যে প্যাটিস বিক্রেতা, হুম। যার ধর্ম মুসলিম ছিল, হুম, সে কিন্তু মিথ্যা বলে প্যাটিস বিক্রি করছিল। আচ্ছা, সে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছিল, এটা কিন্তু প্রমাণিত। হুম, ফলে তাকে ওই যেখানে অনুষ্ঠানটা হচ্ছিল ওখান থেকে সরিয়ে নিয়ে একদম বাইরে নিয়ে আসা হয়েছে, সঠিক কাজ হয়েছে। এবং তাকে যে কান ধরে উঠবোস করেছে বা চট্টাপট দিয়েছে, এটা না হলে ভালো হতো, কিন্তু ঠিক আছে, এর চেয়ে অনেক বড় বড় ঘটনা আমরা এই রাজ্যে দেখেছি। মুর্শিদাবাদ কাণ্ডে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করে ফেলা হয়েছিল, গরু কাটার চপার দিয়ে কুপিয়ে ফেলা হয়েছিল। যদিও আমি সেই উদাহরণ এটার সঙ্গে টানছি না, কিন্তু একটা জিনিস আমার একটু ছোট্ট আপত্তি আছে, যে খাবারগুলো না ফেললেই ভালো হতো, এটা আমার মত। হ্যাঁ, কারণ আমাদের হিন্দু ধর্ম বলছে যে যদি কোনো অধর্ম হয়, অধর্মের বিরুদ্ধে লড়াই আমাকে লড়তে হবে। কিন্তু এক্ষেত্রে একজন প্যাটিস বিক্রেতা প্যাটিস বিক্রি করছে, সে হয়তো ওখানেই বিক্রি করে, এবং তার অবশ্যই জানা উচিত ছিল যে কি প্রোগ্রাম চলছে ওখানে। অনেকেই আছেন যারা নিরামিষ খান, একদম তাদের কাছে একদম মিথ্যা বলে আমিষ খাইয়ে দেওয়া একটা ভয়ঙ্কর অপরাধ। একদম। এই ঘটনা যদি ধরো ওখানে ঈদের অনুষ্ঠান হচ্ছিল, রেড রোডে ঈদের নামাজ হয়, কেউ যদি কোনো প্যাটিস বিক্রেতা পট প্যাটিস বিক্রি করে, তখন কি হতো তুমি ভাবতে পারছো? সেখান থেকে বেঁচে ফিরতো? বেঁচে তো ফিরতো না। কিন্তু তবু যেহেতু আমাদের হিন্দু ধর্ম, আমরা এখনো ওই ক্যাটেগরিতে আমরা মানে কি বলবো, আমরা এখন ওই উগ্রতার কথা বলি না। আমার এটুকু মনে হয়েছে যেটুকু ছিল ঠিকই ছিল, হ্যাঁ, খাবারগুলো না ফেললে ভালো হতো, এটা আমার ব্যক্তিগত মত। একদম, হ্যাঁ, কারণ দেখো, যে কোনো খাবারই আমাদের কাছে খাবার হচ্ছে মা অন্নপূর্ণা। একদম একদম। ফলে খাবারগুলো যে ফেলে দিয়েছে, আমি এটাকে সাপোর্ট করছি না। হুম, কিন্তু আমি এই যে যাকে ধরেছিলাম, কিন্তু তাকে নিয়ে আমি পোস্ট দিয়েছিলাম হুম, যে আমি তোমার পাশে আছি ভাই। হুম। ফলে আমি ওর পাশে আছি, বিরোধী দলনেতাও তো মালা পরিয়েছিল। একদম আমি ওর পাশে আছি, সাপোর্ট করেছি। এমন না যে আমি তোমার পাশে আছি বলে তুমি যা বলবে আমি তোমাকে সবটা সাপোর্ট করবো, তার ব্যাপার না। একদম কিন্তু আমি তোমার পাশে আছি। এই ঘটনা যদি অন্য কোনো ধর্মের ক্ষেত্রে হতো, ওখানে আরো অনেক বড় কোনো কাণ্ড হতো। বাংলাদেশের ঘটনা দেখছো, একদম। বিনা বিচারে বিনা কিছু করে লোকজনকে পিটিয়ে পুড়িয়ে মেরে দিচ্ছে। বাংলাদেশ যেতে হবে না, ছেড়ে দাও। পশ্চিমবঙ্গে তুমি মুর্শিদাবাদে কি হলো দেখলে। হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে দুটোই কারণে মারা হয়েছে। 1 নম্বর হচ্ছে হিন্দু, 2 নম্বর হচ্ছে মূর্তিশিল্পী, 3 নম্বর হচ্ছে পরবর্তীকালে যেটা জানা গেল জমি বাড়ির কিছু বিবাদ ছিল, সেই জন্য দুজনকে পিটিয়ে মারা হলো। পুলিশ বাইরে থেকে কিন্তু দেখলো। ফলে আমাদের রাজ্যে এর চেয়ে বড় বড় কাণ্ড কিন্তু ওখানে ঘটেছে, অনেক রকম হিংসার কাণ্ড আমাদের এখানে ঘটেছে। ফলে এই ঘটনাটা যেটা হয়েছে সেটা নিমিত্ত মাত্র, সামান্য মাত্র, কিছুই হয়নি। ফলে ওরা যা করেছে একদম ঠিকই করেছে। কারণ তুমি মিথ্যা কথা বলে একটা যেখানে যারা নিরামিষ খেয়ে আসছে, তাদের তুমি কিন্তু একটা ধর্মীয় বিশ্বাসে আঘাত করছো। আমার সংবিধান বলছে তুমি কারো ধর্ম মতে আঘাত করতে পারো না, যে ধর্মই হোক কেন, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান আরো হোক। তো চিকেন প্যাটিস বিক্রেতা ছিল, একদমই তাই। যদি চিকেন প্যাটিস তুমি বিক্রি ভেতরে করার গিয়ে জন্য মারধর করা হতো, লিখে তাহলে তো বলে সবাই দিতে হবে মারধর চিকেন করা প্যাটিস হতো। বিক্রি করছো, অসুবিধা ছিল একদম না। একদম, হ্যাঁ, তুমি মিথ্যা বলছো, ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস বিক্রি করছো, একদম। তুমি ধর্ম মতে আঘাত করছো যারা নিরামিষ খেয়ে এসছে বা অনেকে কিছু না খেয়ে এসছে, তুমি তাদেরকে ইয়ে করছো। ফলে সেই তুলনায় এই ঘটনাটা কিছুই নয়। ফলে যা হয়েছে একদম ঠিক কাজই হচ্ছে, ওকে সাপোর্ট করার কোনো প্রশ্নই নেই। কেন ওকে সাপোর্ট করা যাবে? ভুল কাজ করেছে, ভুলটা ভুল বলতে হবে না। ওদেরটা যে চিকেন প্যাটিস বিক্রেতা মুসলিম বলে ওখানে বিক্রি করেছে, একদম পুরোপুরি সম্পূর্ণ ভুল। হুম, এবং তাকে যে এই যে সিপিএম বা তৃণমূলের তরফ থেকে নামানো হয়নি, তার কি গ্যারান্টি আছে? যারা এই কাজটা করেছে, একটাই ভুল, ওই আমি যে তোমাকে বললাম, একদম হ্যাঁ, আমি খাবারটা সোজা ফেলে একটা দেওয়া, একদম। বস্তু বলতে ভালোবাসি, খাবারটা ফেলে দেওয়া উচিত হয়নি, কারণ ওর তো ওটা ব্যবসা। হুম, ওকে ওখান থেকে সরিয়ে দিলেই ভালো করতো। হুম। বাকি যা হয়েছে একদম ঠিক হয়েছে, আমি এদের সাপোর্টে আছি। আচ্ছা, তো এই বিষয়টা নিয়ে যে আরো থেমে গেছিল পুরো বিষয়টা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি, তমলুকের সাংসদ, তিনি আবার নতুন করে এটা হাওয়া দিয়ে তুললেন একটা ইস্যু। আমি তারপরেই দেখলাম তৃণমূলের পুরো ডিজিটাল যোদ্ধা, ভাইপোর ডিজিটাল যোদ্ধা, তৃণমূলের আইটি সেল এবং সিপিএমও এই বিষয়টাকে ইস্যু করে শুভেন্দু অধিকারী, যেহেতু ওদেরকে মালা পরিয়েছিল, সম্মান জানিয়েছিল, শুভেন্দু অধিকারীর দিকে ওনার ঘাড়ে বন্দুকটা রেখে ফায়ার করছে। এটাকে তুমি কিভাবে দেখছো? দেখো, আমি বারবার একটা কথা বলি যে রাজনীতির বাইরেও অন্যান্য পেশার লোকজনকে রাজনীতিতে আসা উচিত। হুম, যার একটা আদর্শ থাকবে, মানুষের জন্য কাজ করার ইচ্ছা থাকবে, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে মাটিতে বসে কাজ করতে পারবে, এবং মানুষের আসা উচিত। কিন্তু তার মানে অন্য ফিল্ড থেকে আসা মানে এই নয় যারা মানুষের সঙ্গে সংযোগী করতে পারবে না তাদেরকে আমি নিয়ে আসবো। এই যে টালিগঞ্জের যে সমস্ত অভিনেত্রীদের আনা হলো, তাদের মানুষের সঙ্গে কোনো সংযোগই নেই। একদম। তারা প্রফেশন ছেড়ে প্রফেশনে খুব একটা এখন কম চলছে, টালিগঞ্জের অবস্থা তুমি জানো। সেই জন্য তারা রাজনীতিতে আসছে, জিতে গেলে ভালো, না জিতলে খারাপ, না জিতলে তাদেরকে আর পাত্তা পাওয়া যায় না। তাদের কোনো এমনি কন্ট্রিবিউশন অভিজিৎ গাঙ্গুলি যতদিন বিচারপতি ছিলেন, হ্যাঁ, তিনি হ্যাঁ। একটা একেবারে সম্মান এবং শ্রদ্ধার আসনে ছিলেন। একদম। তিনি অনেক কিছু করেছেন এই চাকরি প্রার্থীদের ইয়ের জন্য, যার জন্য পরবর্তীকালে এই যে 2016 পুরো প্যানেল বাতিল হয়ে গেল, এর পেছনে ওনার ভূমিকা রয়েছে। তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরেই সাংসদ হয়েছেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু তিনি যেগুলো এখন বলছেন, আমি সেগুলোকে সাপোর্ট করছি না।
সাপোর্ট করছে এবং না। দলের বিরুদ্ধে যেগুলো বলছেন সেগুলো আমার যেগুলো বলা আছে যারা দলের বাইরে আছে। হুম, দেখো আমি একজন সাংবাদিক, আমি বিজেপির বিরুদ্ধে বলতেই পারি, একদম আমি তৃণমূলের বিরুদ্ধে বলবো, বিজেপির বিরুদ্ধে বলবো, আমি বলতেই পারি। কিন্তু দলের মধ্যে যখন তুমি ঢুকে যাচ্ছ, দলের সাংসদ হয়ে যাচ্ছ, তখন কিন্তু দলের যে ডেকোরাম, দলের যে নিয়ম, সেটা কিন্তু তোমাকে মানতেই হবে। কিছু জিনিস তোমাকে দলের মধ্যে বলতে হবে। তুমি যদি বিজেপির নেতা হয়ে একটা এরকম সাংবিধানিক জায়গায় বসো, সাংসদ হয়ে যাও, বিধায়ক হয়ে যাও, তুমি প্রকাশ্যে কিন্তু এরকম বলতে পারো না। সেক্ষেত্রে তোমাকে দলের জিনিসটা মানতে হবে, তোমার পছন্দ হোক বা না হোক। এবং তিনি এই জাতিকে ইয়ে করলেন না করলেন আমি জানি না তিনি কেন বলেছেন। তিনি এখন জানি না তিনি হঠাৎ করে মানে সেকুলার কি করে হয়ে গেলেন আমি জানি না। সেকুলার যদি হয়ে যাবেন তাহলে বিজেপির ভোটে দাঁড়ানোর কি দরকার ছিল? হয়তো সিপিএম এর হয়ে দাঁড়ালে জিততে পারতো না, সেই কারণে। জানি না, আমি ওনার বিরুদ্ধে কিছু বলতে চাই না, কারণ ওনারও প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে, তারা দেখবে, মানুষই বিচার করবে। একদম 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 অনেক অনেক ধন্যবাদ মানবদা সময় দেওয়ার জন্য। আমি তো অনেক ছোট ইউটিউবার, চেষ্টা করছি তোমাদের প্রতিনিয়ত দেখি, ভিডিও গুলো দেখি, প্রতিবেদন দেখি, তো সেখান থেকে শেখার চেষ্টা করি। তুমি যে আমাকে সময় দিও সেটাই আমার জন্য অনেক ছোট বড় কিছু পাওয়া। নয়। আমি যারা উঠে আসছে, যারা সত্যি কথাটা বলার সাহস রাখছে, আমি প্রত্যেকেই আমার দিক থেকে যতটা সম্ভব ততটা করার চেষ্টা করি। তুমি যার নাম বললে না, আমি তাকেও অনেক সাপোর্ট করেছি। হ্যাঁ, আমি দেখি তার হাজব্যান্ডকে পুলিশে হেনস্থা করেছিল, আমি অফিসে নিয়ে এসে তাকে নিয়ে খবর করেছি। একদম এবং তাকে যখন তৃণমূলের তরফ থেকে হ্যারাসমেন্ট করতো, কুণাল ঘোষ মানহানির মামলা করতো, আমি তাকে নিয়ে অনেক খবর করেছি। ফলে যারা সরকারের বিরুদ্ধে খবর করছে, সরকার যাদের পেছনে লাগছে, খবর করার জন্য যারা সমস্যায় পড়ছে, আমি তাদের পাশে আছি, ছিলাম, থাকবো। এর জন্য আমার কোনো রিগ্রেট নেই। ফলে আমি তাদের পাশে আছি, যারা সরকার বিরোধী খবর করবে, সত্য কথা বলবে, এবং যারা এই ধরনের অসুবিধার মধ্যে পড়বে, আমি তাদের পাশে আছি। কিন্তু একটা কথা তুমি মিস করে গেলে, যেটা আমি বলতে চাই, যে অন্তত যারা বাবরি মসজিদকে সাপোর্ট করছে, আমি তাদের পাশে নেই। ভারত এই মুহূর্তে দুঃখজনক হলো ধর্ম নিরপেক্ষ দেশ। আমার দেশ, আমার সংবিধান সবার আগে। একদম তুমি জানো ধর্মীয় ভিত্তিতে দেশটা ভাগ হয়েছিল। এটা অনেকেই মানে লজ্জায় ভয়ে কেন বলতে পারেন আমি জানি না, আমি তো পরিষ্কার বলতে পারি। মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের জন্য একটা আলাদা দেশ করেছিল, পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান। এই দেশটা ভারত একটা হিন্দু রাষ্ট্র হওয়ার কথা ছিল, হয়নি। সেটা আমাকে মেনে নিতে হবে, কারণ আমার সংবিধান তাই বলছে। আমার কাছে দেশ আগে, দেশের সংবিধান আগে। ফলে আমার সংবিধান অনুযায়ী আমার দেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এবং সেখানে একটা বাবরি মসজিদ ভাঙতে দেখেছো, রাম মন্দির 500 বছর সময় লেগেছে। বাবরির নামে মসজিদ কেন হবে? বাবরের বন্ধু হোক বা বান্ধবী হোক, বাবরির নামে মসজিদ কেন হবে? হুমায়ুন কবির নিজের বাবার নামে মসজিদ করুক। মসজিদ নিয়ে তো এই ভারতে মসজিদ করার অধিকার, নিজের জমিতে মসজিদ করার অধিকার সমস্ত মুসলিমদের আছে। একদম আমার নিজের জমিতে মন্দির করার অধিকার আছে। ধর্মনিরপেক্ষ দেশ, প্রত্যেকের মসজিদ করার অধিকার আছে, সেই নিয়ে কোনো বিতর্ক নেই। হুমায়ুন কবির নিজে মসজিদ করুক, একটা কেন 10টা মসজিদ করতে পারে প্রশাসন পারমিশন দিলে, কিন্তু বাবরির নামে কেন? ফলে বাবরির ওই সেন্টিমেন্টটা, যে বাবর একটা রাম মন্দির ভেঙে মসজিদ করেছিল, বাবর ঔরঙ্গজেবকে যারা সাপোর্ট করছে, আমি তাদেরকে সাপোর্ট করছি না। আচ্ছা, বাবরের নামে যদি মসজিদ না তৈরি করতো, তাহলে কি এই এত কোটি কোটি টাকা ফান্ডিং পেতো হুমায়ুন কবির? এই টাকা তো অনেকেই বলছেন যে মসজিদ করবো বলে ফান্ডিং এতটা পেতো বলে আমার মনে হয় না। বাবরির ইস্যুটা নিয়ে সেন্টিমেন্টে, মুসলিম সেন্টিমেন্টে ঘা দিয়ে এটা করা হচ্ছে। এবং আমার ব্যক্তিগত মত, বাবর বা আওরঙ্গজেবের নামে এই ভারতবর্ষে এই মুহূর্তে এখন আর কোনো মসজিদ হওয়া উচিত নয়। একদম সেটা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর তরফ থেকে বাধা দেওয়া উচিত, যে কেন এই রকমের মসজিদগুলো হবে। যে কোনো নামে মসজিদ হতে পারে, যে কোনো মুসলিম ধর্মের মানুষ তার নিজস্ব জায়গায় প্রশাসনের অনুমতি নিয়ে মসজিদ করতে পারে। একটা কেন 10টা মসজিদ করুক, হচ্ছে তো, বিভিন্ন জায়গাতে মসজিদ হচ্ছে। কিন্তু বাবর এবং আওরঙ্গজেব নামে মসজিদের কোনো অনুমতি দেওয়া উচিত নয় প্রশাসনের, আমার ব্যক্তিগত মত। অনেক অনেক ধন্যবাদ মানবদা, আমাদের চ্যানেলে এসে একেবারে খোলামেলা ভাবে কথা বলার জন্য। আর আমি দর্শকদেরও বলছি, আমি কিন্তু কিছুই কাটাকাটি করব না। যেটা বলেছে আমার সঙ্গে সহমত হোক বা না হোক, আমার মতের বিরোধী হতেই পারে, কিন্তু আমি সেটাই বলবো। মানবদার যেটা বিচার মানবদা একেবারে সামনে রেখেছে, আমি সেটাই আপনাদেরকে দেখাবো, সেটাই চালাবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত, পরামর্শ বা প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।